নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে স্পেশালি WBCS এবং ইউপিএসসির বাংলা অপশনালের ক্লাস করানো হয়, এছাড়া অল জিএস পেপার্স নিয়েও কিন্তু আলোচনার ক্লাস তোমরা পেয়ে যাও। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, ঠিক আছে? জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। WBCS এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রে বলছি, এই পুরো বইটাই তোমাদের সিলেবাসে রয়েছে। কিন্তু এই ধরনের কাব্যগ্রন্থ, যেমন ধরো বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো আমাদের WBCS-এ রবীন্দ্রনাথের পুনশ্চ রয়েছে, ইউপিএসসিতে রবীন্দ্রনাথের সোনার তরী রয়েছে, বা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, এই ধরনের কাব্যগ্রন্থ পুরোটা আমাদের সিলেবাসে থাকলেও কিন্তু এতগুলো কবিতা থেকে কবিতা পড়ে সেখান থেকে প্রশ্ন উত্তর করা একটু কঠিন হয়ে যায়। তাই আমাদের বুঝতে হবে যে আমরা এখান থেকে কিভাবে প্রশ্ন উত্তর রেডি করতে পারি, এবং যদি আমরা একটু সাজেস্টিভ ওয়েতে পড়ি তাহলে কিভাবে কি পড়ব, ঠিক আছে? অনেকেই যারা বাংলা নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, তাদের যদিও পড়তে খুব একটা প্রবলেম হয় না, আবার তাদেরও হতেও পারে, কারণ গ্র্যাজুয়েশনের মানে ডিমান্ড, কোয়েশ্চেনের আনসারের ডিমান্ড, সেটা কিন্তু WBCS বা ইউপিএসসির থেকে একেবারেই আলাদা। প্রশ্ন লেখার স্টাইল, প্রশ্ন উত্তর লেখার স্টাইল একেবারে আলাদা হয়, ধরনটাও একেবারে আলাদা হয়, ঠিক আছে? তাই জন্য আজকের যে এই ভিডিওটা, এখানে আমরা এই বইটা আমরা কিভাবে পড়বো এবং এখান থেকে কীভাবে নোট তৈরি করব সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কথা, আমাদের অনলাইন পেইড ব্যাচ রয়েছে WBCS এবং ইউপিএসসির বাংলা অপশনালের জন্য, যেটা ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে হয়, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের ভিডিওটা। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা কিভাবে করব। আচ্ছা, অনেকেই PDF থেকে পড়ো, তো আমি বলবো যে PDF থেকে কবিতার বই না পড়াই ভালো। একটু হাতের কাছে নিয়ে বইটা পড়লে কি হয়, সুবিধাই হয়, পড়তে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কাছে যে বইটা রয়েছে সেটা হচ্ছে ভারবি প্রকাশনী থেকে প্রকাশিত, এছাড়া আরও অনেক প্রকাশনা থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এবার একটু দেখে নিই সূচিপত্রে। আমাদের কিন্তু এই পুরো বইটাই সিলেবাসে রয়েছে, এটা মাথায় রাখতে হবে, পুরো বইটাই আমাদের সিলেবাসে রয়েছে। এ দেখো, তাহলে আমাদের এই সিলেবাসে কয়েকটা কাব্যগ্রন্থ রয়েছে, এবং এই কয়েকটা কাব্যগ্রন্থের গুরুত্বপূর্ণ কবিতাগুলো রয়েছে, সিলেক্টিভ কিছু কবিতাগুলো, এবং তার সাথে সাথে একটু স্টার দেওয়া কবিতা রয়েছে। এই কবিতাগুলো কি আছে আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো কোনো কাব্যগ্রন্থে প্রকাশিত নয়, ওকে? এবার আমাদের তো মাথায় রাখতে হবে যে গুরুত্বপূর্ণ কোন কোন কবিতা। এবার সেটা আমরা কিভাবে ডিসাইড করব? এভাবে সাজেস্টিভে তো পড়া যায় না, আমাদেরকে একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা একটু অ্যানালিসিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালিসিস করলে দেখবো যে কবিতা বিশেষে খুব বেশি কবিতার লাইন তুলে প্রশ্ন কিন্তু WBCS-এ আসে না। ইউপিএসসির কথা আমি বলছি না, WBCS-এর কথা বলছি। লাইন তুলে প্রশ্ন, উৎস প্রসঙ্গ ব্যাখ্যা কিন্তু এখানে আসে না। ইউপিএসসিটা আমরা পরে একটু আলোচনা করবো, আগে একটু WBCS-এরটা একটু প্রথমে আলোচনা করে নিই যে WBCS-এ কীভাবে আমরা কি পড়বো। তো WBCS আমাদের পড়তে গেলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখলে তোমরা বুঝতে পারবে যে কিছু কিছু প্রশ্ন এমন আসছে যেখানে আমাদের কিন্তু জীবনানন্দ দাশের দর্শন ভিত্তিক ভাবনা, অর্থাৎ কাব্য ভাবনা ভিত্তিক প্রশ্ন আসছে। যেমন ধরো জীবনানন্দ দাশের কাব্যে নারী চেতনা, মৃত্যু চেতনা, হ্যাঁ, ইতিহাস চেতনা, প্রকৃতি চেতনা, এই ধরনের প্রশ্ন আসছে। এবার এই ধরনের প্রশ্ন যখন আসছে, তাহলে আমাদের যখন শুধুমাত্র কি আমরা মানে ওভারঅল লিখে গেলাম হয়ে গেল, কিন্তু না, আমাদের সেটা কোন কাব্যগ্রন্থের কোন কবিতায় রয়েছে সেটা আমাদের দেখাতে হবে, তাই তো? তো সেটার জন্য আমরা যখন পড়বো তখন আমাদের সেভাবে পড়তে হবে। যখন ধরো একটা কাব্যগ্রন্থ অনুযায়ী আমরা পড়বো, প্রত্যেকটা কাব্যগ্রন্থ পড়লাম। যেমন ধরো ঝরা পালকে কি রয়েছে, 3টে কবিতা রয়েছে, নীলিমা, পিরামিড এবং সেদিন এই ধরনের। তখন আমি 3টে কবিতাটা একটু পড়ে নিতে পারবো, 3টে পড়তে কোনো অসুবিধা নেই। 3টে কবিতা যখন পড়লাম, প্রথম কাব্যগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেটা পড়ে নিলে এই কাব্যগ্রন্থে এই 3টে কবিতার মাধ্যমে, তোমাদের তো পুরো কাব্যগ্রন্থ পড়ার দরকার নেই, জাস্ট এই তোমার এই কাব্যগ্রন্থে এই 3টে কবিতা রয়েছে, তো এই 3টে কবিতার মাধ্যমে জীবনানন্দ দাশ সম্পর্কে তোমার কি মনে হলো, জাস্ট এটা জিস্ট, এই কাব্যগ্রন্থে তোমার কি মনে হয়েছে, কবির কি ভাবনা রয়েছে, এটা একটা জিস্ট একটা জায়গায় লিখে রাখলে, ঠিক আছে? এক পাতা মতো লিখে রাখলে, তার মধ্যে 3টে কবিতার একটু একটু বিষয় থাকবে। আবার ধরো ধূসর পাণ্ডুলিপি, এই কবিতাটা যখন তোমরা পড়বে, এই কাব্যগ্রন্থটা যখন পড়বে, কাব্যগ্রন্থে তোমাদের কয়েকটা কবিতা রয়েছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কবিতা। তাহলে ধূসর পাণ্ডুলিপির 10টা কবিতা রয়েছে। এই 10টা কবিতার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কবিতা আমরা একটু দেখি কি কি আছে। যেমন বোধ খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, ক্যাম্পে খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, শকুন খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, অবসরের গান গুরুত্বপূর্ণ একটা কবিতা। ধূসর পাণ্ডুলিপি 10টা কবিতায় পড়ে ফেলা যায়, খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ধূসর পাণ্ডুলিপির মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন লুকিয়ে রয়েছে, যেটা অনেক সময় আসে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের মৃত্যু চেতনা।
অবশ্যই অনেকগুলো কাব্যগ্রন্থের মধ্যেই জীবনানন্দ দাশের মৃত্যু চেতনার দিক রয়েছে। আমরা বিভিন্ন, যেমন মহাপৃথিবীর মধ্যে 8 বছর আগের একদিন পাবো, হ্যাঁ, বা এই ধরনের আরও অনেক প্রশ্ন পাবো, অনেকগুলো অনুষঙ্গ পাবো, অনেক কবিতা পাবো, কিন্তু ধূসর পাণ্ডুলিপির মধ্যেই সব থেকে বেশি আমরা মৃত্যু চেতনাটা পাবো। তাহলে মৃত্যু চেতনাটা যখন আমরা লিখবো তখন অবশ্যই ধূসর পাণ্ডুলিপির কথা বারবার আসবে, মৃত্যুর আগে থেকে শুরু করে বিভিন্ন কবিতার মধ্যে বারবার ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। তার জন্য তোমরা বিভিন্ন বই ফলো করতে পারো, অনেক বই পাওয়া যায়, জীবনানন্দ দাশের উপর লেখা বিভিন্ন প্রবন্ধের বই আছে, সেগুলো ফলো করতে পারো। এছাড়া আমার ক্লাসগুলো ফলো করতে পারো, সেখানে আমি আলোচনা করে দিই, বিভিন্ন কবিতাগুলো আলোচনা করে দিই, বিভিন্ন টপিক আলোচনা করে দিই, সেগুলো দেখতে পারো, ঠিক আছে। কিন্তু আমরা কিভাবে পড়বো, এই বইটা কিভাবে পড়বো সেটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার দেখো, যেমন রূপসী বাংলা, রূপসী বাংলার মধ্যে আমরা জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনাকে দেখতে পাই, তাই তো। সাতটি তারার তিমির, বাংলার বুক আমি দেখিয়াছি, আবার আসিব ফিরে, এগুলোর মধ্যে পুরোর মধ্যে আমরা জীবনানন্দ দাশের মধ্যে যে প্রকৃতি ভাবনা আছে সেটা দেখতে পাই। তাহলে এই অনুযায়ী ধরো আমরা এখানে লিখে দিলাম, ঝরা পালকের পাশে তুমি লিখে দিলে পেন্সিল দিয়ে প্রথম কাব্যগ্রন্থ, ঠিক আছে। প্রথম কাব্যগ্রন্থের মধ্যে একটা যে ভাব দেখতে পেয়েছো। তারপর ধর ধূসর পাণ্ডুলিপি, মৃত্যু চেতনা, মৃত্যু চেতনা। আচ্ছা, রূপসী বাংলার পাশে তুমি লিখে রাখলে প্রকৃতি চেতনা। তো যখনই এই ধরনের কোশ্চেন এনকাউন্টার করবে তোমরা, তখন এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতাগুলোর কোটেশন তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা পড়বে। যেমন বনলতা সেন, জীবনানন্দের নারী ভাবনা, হ্যাঁ, প্রেম চেতনা, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে আসি বিভিন্ন কবিতা আমরা কিভাবে পড়বো। এবার ধরো কবিতা পড়ছি, একটা কবিতা পড়ছি, ধরো এখানে পিরামিড, দেখো আমি কিভাবে পড়ি দেখাচ্ছি তোমাদের, বা আমি আমার স্টুডেন্টদেরও কীভাবে পড়াই। এই ধরো পিরামিড ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের একটা অন্তর্গত একটি কবিতা। এবার ধরো তুমি কোনো কিছু পড়ছো, পড়তে পড়তে তোমার মনে হলো এই লাইনটা, যেমন আমি যখন দাগ দিয়ে রেখেছি, শতাব্দীর শবদেহে শ্মশানের ভস্য বহ্নি জলে, পান্থ ম্লান চিতার কবলে, একে একে ডুবে যায় দেশ জাতি সংসার সমাজ। এই আমি আন্ডারলাইন করলাম, আমার মনে হয়েছে এখানে জীবনানন্দ দাশের মৃত্যু চেতনা ধরা পড়েছে। এটা আমি আন্ডারলাইন করে কোটেশন দিয়ে লিখলাম পেন্সিল দিয়ে। আবার এখানে আমার একটা লাইন মনে হয়েছে যে এটার মধ্যে মৃত্যু চেতনার একটা ভাব লুকিয়ে রয়েছে, কৃষ্ণ যবনিকা কবে ফেলে তারা গেল দূর দ্বারে বাতায়নে। তাহলে আমি যখন আমার নোটটা তৈরি করব, এই ধরনের আমরা কি করব, একটা প্রাসঙ্গিক কোটেশন দিতে হয়, যেটা আমি আগের ক্লাসেও বলেছি যে এই কবিতার ক্ষেত্রে কি হয়, কোটেশনগুলো দেওয়ার খুব গুরুত্ব আছে। এবং সেই গুরুত্বটা কতটা, যেমন ছোটোবেলায় আমরা ট্রু ফলস পড়তাম, ট্রু ফলসের মধ্যে একটা সাপোর্টিং সেন্টেন্স দিতে হতো, সেরকমই কিন্তু এই রকমের কিন্তু আমাদের কোটেশনগুলো দেওয়া, কবিতার লাইনগুলো তুলে দেওয়ার দরকার আছে, ঠিক আছে। এইবার যখন আমরা প্রত্যেকটা কবিতা পড়বো, এই কাব্যগ্রন্থটা পড়বো, প্রত্যেকটা কবিতা পড়বার তো প্রয়োজনীয়তা নেই। এবার কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ কবিতাগুলো রয়েছে, আমি আমার স্টুডেন্টদের বলে দিচ্ছি এই কবিতাগুলো আমাদের পড়তেই হবে। মিনিমাম এই পুরো কাব্যগ্রন্থের মধ্যে আমাদের মিনিমাম 30টা থেকে 35টা কবিতা পড়তেই হবে। পড়ে আমাদের মুখস্থ রাখতে পারলে খুবই ভালো, কিন্তু সব সময় তো সম্ভব হয় না, কারণ আমাদের জিএস পেপারসও পড়তে হয়, অনেকগুলো পড়তে হয়, অনেকগুলো কিছু করতে হয়, শুধু এটা নিয়ে তো পড়ে থাকলে হবে না। তো কিন্তু যখনই আমরা পড়বো তখন আমরা সেই কিভাবে পড়বো, ধরো একটা কবিতা, ধরো বনলতা সেন, আমি কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ কবিতাগুলো এক একটা ক্লাস করিয়ে দিই এবং আলোচনা করে দিই, লাইন ভিত্তিক আলোচনা করি, যাতে তোমাদের নোট লিখতে সুবিধা হয়, যাতে যদি কবিতা ভিত্তিকও প্রশ্ন এসে যায় যে বনলতা সেন কবিতায় কবি জীবনানন্দের যে কাব্যভাবনা প্রকাশিত হয়েছে আলোচনা করো, এই ধরনের প্রশ্ন যদি আসে তাও তোমরা যাতে এনকাউন্টার করতে পারো, অ্যাটলিস্ট কিছু লিখে আসতে পারো। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কবিতাগুলো আমি কভার করিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখো এবং অবশ্যই তোমরা কিন্তু নিজের টেক্সটটা পড়ো। হ্যাঁ, টেক্সটটা পড়াটা খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো আমি পিডিএফ থেকে স্ক্রিন রেকর্ডার অন করে তোমাদের ক্লাসটা করাতে পারতাম, কিন্তু আমি এটা হাতে বই নিয়ে কেন করাচ্ছি, কারণ সামনে বই নিয়ে পড়ার একটা আলাদা দরকার আছে, আলাদা গুরুত্ব আছে। এবং যখন তোমরা পড়বে আন্ডারলাইন করে করে দাগ দিয়ে দিয়ে পড়লে কি হয়, তোমাদের নোটটাও যখন তৈরি করবে তখন সুবিধা হবে, ঠিক আছে। যদি কোনো নোট বই থেকে নোট লিখে নিলাম, এখান থেকে আধ খাপচা তুলে দিলাম, বা কোনো টিচারের কাছে পড়লাম, সে নোট লিখিয়ে দিল, সেভাবেও হয়, কিন্তু সেভাবে তুমি কি একটা ভালো অপশনালে নাম্বার করতে পারবে না। কারণ লিটারেচারের মতো একটা, যেখানে একটা সাবজেক্ট, সেখানে অনেকে ভয় দেখাবে যে লিটারেচারের নাম্বার ওঠে না, কিন্তু নাম্বার তখনই উঠবে যখন তুমি একটু পরিশ্রম করবে। অপশনালের পিছনে অবশ্যই দিনে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেগুলার তোমাকে দিতে হবে। এই ভাববে না যে কোনো প্রিলিমসও আসেনি, মেন্স যখন হবে তখন আমি অপশনাল দেখব, এটা ভাবলে কিন্তু কোনোভাবেই পাশ করতে পারবে না, ঠিক আছে। তো আমাদের কিন্তু অ্যাটলিস্ট যেমন দিনের রুটিনটা রাখছো 8 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টা যত ঘন্টাই পড়ছো না কারণ তার মধ্যে 1 ঘন্টা অ্যাটলিস্ট অপশনালের জন্য রাখো। একটু নিজস্ব লেখা প্র্যাকটিস করো, কীভাবে কি একটু পরিশ্রম করতে হবে, সব কিছু তোমার হাতে কেউ সাজিয়ে দেবে না, ঠিক আছে। একটু পরিশ্রম করো, একটু ভাবো, একটু পড়ো, কারণ এগুলোর মধ্যে থেকে কী হবে,
এবার দেখো বাংলা অপশনাল থাকলে কি হবে, তোমার লেখার একটা যে দিকটা, লেখার যে মানটা আছে সেটা উন্নত হচ্ছে। এবার যখন তোমরা কম্পালসারি বাংলা লিখবে না, তখন দেখবে তো সেইখানের ভাষাটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে তোমার, ঠিক আছে। তো এগুলো খুব দরকার, তাতে কিন্তু কবিতা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের হেল্প করে। যেমন ধরো এই বনলতা সেন, এই কবিতাটা আমরা আলোচনা করেছি, আমি আমার ক্লাসে পেয়ে যাবে, আমাদের প্লেলিস্টে তুমি পেয়ে যাবে, আমি লাইন ভিত্তিক আলোচনা করে দিয়েছি। এবার আমরা যখন পড়ছি, এবার এখানে বনলতা সেনের মধ্যে ধরো আমরা কীভাবে পাঠ করবো, পাঠ করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে মনে না, পাঠ করবে, কবিতা পাঠ করবে। কীভাবে আমরা পড়বো, বনলতা সেন বললাম, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে আমি একটা স্ট্যান্ডা পড়লাম, এখানে আমি আমার নারী ভাবনাও পেয়ে গেলাম। যেমন ধরো লাস্ট লাইনটা, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমি একটা আমার ডেমো নোট তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে দেখো যে আমি নারী ভাবনাটাই আলোচনা করেছিলাম, এবং সেখানে আমি একটা পয়েন্ট লিখেছিলাম যে জীবনানন্দের কাব্যে আশ্রয় রূপে নারী। তাহলে এখানে আমি এই বিষয়টা তুলে ধরতে পারছি তো, যে জীবনানন্দ কীভাবে আশ্রয় খুঁজেছেন নারীদের মধ্যে। এই লাইনটা আমি তুলে দিতে পারলাম যে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে প্রশান্তির খোঁজ আমরা এই লাইনটার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা যখন এই লাইনটা ব্যবহার করব, তখন এই ধরো এই কোটেশনটা তুলে দিতে পারবো। এইভাবেই আমরা ধরো ইতিহাস চেতনা যদি আমরা করি, এবং ইতিহাস চেতনার মধ্যে আমরা বনলতা সেন কবিতাটাকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, এই যে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, এই বিম্বিসার এবং অশোকের যে অনুষঙ্গ আসছে, এটা একটা ঐতিহাসিক চেতনারই একটা পরিচয়। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, যে কিভাবে আমরা কবিতা পড়বো এবং কবিতা থেকে প্রশ্ন উত্তর তৈরি করব। এইটা অবশ্যই মাথায় রাখবে, এইভাবে পড়াগুলো করতে হয়, এবং এইভাবে কিন্তু এই বইগুলো মানে এই কাব্যগ্রন্থগুলো এভাবেই কিন্তু তৈরি করতে হয়, ঠিক আছে। এছাড়া আমি বলে দিলাম যে প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলোচনা করব, বিভিন্ন ক্লাস আছে অবশ্যই, আর বিভিন্ন করেওছি, প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও। আর ইম্পর্টেন্ট আমি কিন্তু দাগিয়ে দাগিয়ে পড়ি, ঠিক আছে। এভাবে দাগিয়ে দাগিয়ে পড়লে কি হয়, যেমন ধরো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সাততারা তিমিরের মধ্যে আকাশলীনা, ঘোড়া, সমারুরো, একটি কবিতা, নাবিক, রাত্রি, নাবিকী, তিমির হরণের গান, এই কাব্যগ্রন্থের মধ্যে আমার এই কবিতাগুলো আমি পড়বো, পড়ে এখান থেকে আমি নোট তৈরি করব। তো সূচিপত্রটা সামনে রাখবে, সিলেবাসটাকে সামনে রাখবে, সব সময় যখনই কবিতা পড়বে এভাবে কিন্তু পড়তে পারো, ঠিক আছে। এভাবে পড়েই কিন্তু নোটটা তৈরি করতে হয়। আর অবশ্যই প্রবন্ধগুলো পড়তে পারো, বিভিন্ন অনেক বড় বড় লেখকেরা, প্রবন্ধকারেরা জীবনানন্দ দাশ নিয়ে প্রবন্ধ লিখেছেন, সে বইগুলো ফলো করতে পারো। আমি যখন প্লেলিস্ট বলেছিলাম, সেখানে কিন্তু জীবনানন্দ দাশ নিয়ে কী বই পড়বে সেটা বলে দিয়েছিলাম। বুকস বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে একবার দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে আশা করি ভিডিওটা ছোটোর মধ্যে মোটামুটি বোঝাতে পেরেছি, যে এই ধরনের কবিতা, এই ধরনের কাব্যগ্রন্থ বা জীবনানন্দ দাশের এই মানে শ্রেষ্ঠ কবিতা, এটা আমরা কীভাবে এনকাউন্টার করব, ঠিক আছে। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, সবার সাথে শেয়ার করো ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।